ইন্টারনেট বন্ধ করি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। অ্যানশিয়েন্ট টাইমে দেখা যায় যীশু খ্রিস্টের দুই হাত প্রসারিত অবস্থায় কিছু স্ক্র্যাচ দেখা গেছে, পাওয়া গেছে, যেগুলোকে সবচেয়ে আদি গ্রাফিটি বলা হয়। এটা ধর্মীয় জায়গা থেকে প্রতিবাদের ভাষা হিসাবে এই স্ক্র্যাচগুলো করা হয়েছিল এবং সেটাকেই ইতালি, গ্রিক এই শব্দগুলোতে গ্রাফিয়াতো বা গ্রাফিনো এরকম শব্দ বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে কিলারো আই এম হিয়ার এরকম একটা শব্দ সেই গ্রাফিতি অনেক জায়গায় দেখা যায়, এটাও একটা প্রতিবাদ ছিল। এরপরে সেভেন্টিজে আমেরিকাতে হিপ হপ কালচার আসে, তারা দেয়ালে গ্রাফিতি করতো এবং তার সামনে হিপ হপ গান করতো, নাচ করতো এবং হিপ হপ কালচারটা ছিল কিন্তু প্রতিবাদের। আওয়াজ উঠা এই যে আমাদের কিছুদিন আগের যে গান, এগুলো সব প্রতিবাদী গান। গ্রাফিতি একদমই একটি শিল্প প্রবণতা এবং একটি রাজনৈতিক ডিসকোর্স হিসাবে আসলে বলা হয়। আমরা যেটি বাংলাদেশে দেয়াল লিখন হিসেবে দেখেছি, চিকামারা হিসেবে দেখেছি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্ট্রিট পেইন্ট হিসেবে দেখেছি, ওপেন আর্ট হিসেবে দেখেছি, সেটি একটা সময় গ্রাফিতি হিসাবে, আরবান কালচার হিসেবে আসলে এসেছে। গ্রাফিতি ওই শহরটিকে সাজানোর ক্ষেত্রে বেশ কিছু সামাজিক বার্তা দিতে, বেশ কিছু নাগরিক বার্তা দিতে ব্যবহৃত হয়েছে, কিন্তু একটা সময়ে রাজনৈতিক আন্দোলনে এই গ্রাফিতিটি ব্যবহার হয়েছে মূলত নগরে। আমরা যদি জার্মানিতে দেখি, আমরা যদি রাশিয়াতে দেখি এবং পরবর্তীতে গ্রাফিতি যখন সর্বোচ্চভাবে আসলে আরব বসন্তে মিশরে ব্যবহৃত হচ্ছে, সেটার কিন্তু একটি প্রেক্ষাপট আছে। কারণ আরব বসন্তের এই আন্দোলনের প্রেক্ষাপটটা যদি দেখি তাহলে হচ্ছে যে মূলত যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটের ভেতর দিয়ে যোগাযোগটা তৈরি হচ্ছিল, কিন্তু সরকার একসময় ইন্টারনেটকে আসলে নিয়ন্ত্রণ করে দেয়, অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রাফিতি আঁকা ছাড়া আর কোনো ধরনের মাধ্যম ছিল না, যে কারণে আগের সামাজিক বার্তা দেয়া বা নাগরিক বার্তা দেয়া বা কোট আনকোট যে এস্থেটিক, যে শৈল্পিক যে গ্রাফিতিগুলো, সেইগুলো কিন্তু মোড় নেয় রাজনৈতিক প্রতিবাদের গ্রাফিতি হিসেবে। যখন যুদ্ধাবস্থায় আপনি আসলে কোনো ছবি আঁকা বা এইসবের মধ্যে না গিয়ে শুধুমাত্র কিছু স্লোগান একের পর এক দেয়ালে লিখে গেলেন এবং সেই সব স্লোগানের মধ্যে আসলে স্ল্যাংও থাকতে পারে এবং রাজনৈতিক অধিকার আদায়ের স্লোগানও থাকতে পারে, তো সব কিছু যখন একসাথে হয় তখন নানান রঙের মধ্যে দিয়ে যেই গ্রাফিতিগুলো আমরা দেখলাম আসলে 15, 16, 17 তারিখ এবং যখন বাচ্চারা মারা যাচ্ছে রাস্তায় পুলিশের গুলিতে, এবং এই যে যুদ্ধাবস্থা, এই যুদ্ধাবস্থায় যে এস্থেটিক, সেইটাকে আমি বলতে পারি যে ইমার্জেন্সি এস্থেটিক। যেমন আমরা দেখেছি যে ছবি এবং বক্তব্য এই দুটো মিলে যে সুবত্তই পালিয়ে যা, একেবারেই মধ্যবিত্ত সুলভ কিন্তু বিষয়টা। তো সেই মধ্যবিত্ত সুলভ জায়গায় কিন্তু আর জিনিসটা থাকলো না, যেটা এমন একটা জায়গায় থাকলো যে সৈনিক এবং সৈনিকতা এখানে যুক্ত হলো। সৈনিকতা হচ্ছে গিয়ে আমি যুদ্ধাবস্থায় আছি এবং এই যুদ্ধাবস্থায় আমার যে বেঁচে থাকবার যে তাড়না, সেই তাড়নাটা সবচেয়ে জরুরি হয়ে উঠলো। তো এটার মধ্যে একটা রাজনৈতিকতা আছে। তো সেই রাজনৈতিকতার কারণেই আসলে দেখা যায় যে আমি যে এস্থেটিক, যে নন্দনের মধ্যে ছিলাম, সেই নন্দন বাদ দিয়ে আমাকে ইমার্জেন্সি বা আপৎকালীন সময়ের একটা নন্দন বেছে নিতে হচ্ছে।
গ্রাফিতিটা হচ্ছে সাধারণত জনসম্মুখে রাস্তাতে আঁকা হচ্ছে, যে কারণে জনসাধারণ এর সামনে সেটা ভেসে উঠছে, সে কারণে এটার ইম্প্যাক্টটা অনেক বেশি। এবং এখন কিন্তু এটা মিক্সড হয়ে গেছে। এখন ফেসবুক ইনস্টাগ্রাম আসাতে হয়েছে কি, এই যে দেয়ালে যেগুলো আমরা আছি সেগুলো কিন্তু আবার ট্রান্সফার হচ্ছে ফেসবুকেও, আরও বেশি ছড়িয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে গ্রাফিতি খুব বেশি আরবান কালচার, এটি আরবান মুভমেন্টের সাথে জড়িত, কিন্তু আমরা বাংলাদেশে যেটা এই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে দেখতে পাই যে গ্রাফিতির, সেটি বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইটা আমার চোখ দিয়ে দেখলে আমি কিন্তু এটাকে সামাজিক আন্দোলন দেখেছি। সো সামাজিক আন্দোলনে গ্রাফিতিটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই যে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে গ্রাফিতি যেভাবে এসেছে, এটি কিন্তু আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিনিয়ত বদলেছে। এবং কোটা সংস্কারের এই আন্দোলন যখন হচ্ছে যে দেশব্যাপী একটা ছাত্রদের মূলত আসলে একটা যুক্ততা তৈরি হয়, এবং আমরা অনেক গ্রাফিতিতে আসলে দেখেছি মূলত সেগুলা কিছুটা দেয়াল লিখন ছিল, তখনও আসলে ওই অর্থে গ্রাফিতিতে আসলে পরিণত হয়নি। গ্রাফিতির আরেকটা চরিত্র হচ্ছে কি যে আসলে একই দেয়ালে একের পর এক লেখা আসলে পরত পড়তে থাকবে, আসলে যেটাকে পেলিমসিস্টিক বলে আর কি, প্রসেস বলে। অর্থাৎ আপনি প্রথম যে আন্দোলনের সূচনায় যেই স্পিরিটে যা যা লিখছিলেন, তারপরে আন্দোলনের বিভিন্ন স্লোগান চেঞ্জ হতে থাকলো। আমরা যদি দেখি যে বাংলা ব্লকেড যখন প্রথম দিকে দেয়া হয়, বাংলা ব্লকেডের সময় গ্রাফিতি একরকমের, তার আগে একরকমের, আবু সাঈদের শহীদ হওয়া, 6 জন নিহত হওয়া, তার আগে পরে গ্রাফিতি একরকমের, যখন আসলে গণহত্যা শুরু হয় তার পরবর্তীতে আগে পরের গ্রাফিতি একরকমের, কারফিউর সময়ের গ্রাফিতি একরকমের, এবং তার পরবর্তী সময় যখন ঢাকা মার্চ তখনকার হচ্ছে যে গ্রাফিতি আরেক রকমের। এবং দ্রোহযাত্রা যেটি আসলে হয়েছিল, যে দ্রোহযাত্রা থেকে আসলে তৎকালীন সময়ে যে কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের দাবিতে আসলে এক দফা কথাটা যখন আসলে এসেছে, তখনকার গ্রাফিতি অন্যরকম, কারণ তখন দেয়ালে আসলে এক দফা কথাটা আসছে, পদত্যাগ করতে হবে, এই রকমের গ্রাফিতি আসছে। এইটার প্রথম সূত্রটাই তো অবশ্য যারা মারা যাচ্ছিলেন, এবং প্রতিদিন আমরা দেখছিলাম যে মৃতের সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে, এবং এটা এক ধরনের অসম্ভব জায়গায় চলে যাচ্ছে। এটার রাজনৈতিক পট পরিবর্তনের দিকেই আসলে যাচ্ছিল, এবং রাজনৈতিক কোনো সমাধানের চেষ্টা সরকার করেনি। যখন প্রথম আসলে গুলি চালানো হলো, রক্তপাত হলো, আমরা আবু সাঈদকে শহীদ হতে দেখেছি। আবু সাঈদের সেই যে আসলে দৃশ্য, আসলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা, ইংরেজিতে যাকে বলে পয়েন্ট অফ ডিপার্চার ছিল হচ্ছে গিয়ে আবু সাঈদের যে মৃত্যু, এবং এই যে হাত প্রসারিত করে আবু সাঈদ দাঁড়িয়েছিলেন, এবং তার হাতে একটা লাঠি মাত্র ছিল, এবং তাকে গুলি করে সেই অবস্থাতেই ধরাশায়ী করে ফেলা হলো। সেটি কিন্তু ঠিক তার পরবর্তী সময়ে, মানে আমরা এই 16 জুলাইয়ের পরবর্তী সময়ে কিন্তু আমরা গ্রাফিতি আকারে দেখতে পাই, যদিও অধিকাংশ গ্রাফিতি তখন স্ট্যান্সিলে ছিল। এর কারণ ছিল যে ওই সময়ের যেহেতু একটি পুলিশি হামলা ছিল, এখানে গ্রেফতারি বিষয় ছিল, সেই কারণে খুব দ্রুততম সময়ে যেহেতু স্ট্যান্সিল গ্রাফিতি করা যায়, সেটি আসলে করেছেন। এইটার যে ইম্প্যাক্ট ছিল, দেয়ালে দেয়ালে এটা আসলো, সাথে সাথে আসলো, এবং এই সম্পর্কিত ওই যে দফাগুলি চেঞ্জ হয়ে এক দফায় পরিণত হলো, এবং আগের যে গ্রাফিতি, সেই গ্রাফিতির উপর নতুন গ্রাফিতি আমরা দেখতে থাকলাম। আমার ভাই মরলো কেন, এই গ্রাফিতি আমরা দেখেছি। আমরা আওয়াজ উডা যে আসলে র্যাপ গান, সেইখানে খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে। এর আগেও কিন্তু যখন বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা হয়েছে, সেই হামলা পরবর্তী সময়েও কিন্তু দেয়ালে হামলা কেন, তার জবাব চাই, এরকমেরও দেয়াল লিখন আমরা আসলে দেখেছি। তরটা হইলে মারতি তুই, তো এই গ্রাফিতিতে কিন্তু আমরা দেখেছি যে ওই সময়। এবং তার পরবর্তীতে যখন কারফিউ হয়েছে, সেই কারফিউর গ্রাফিতি আমার বিবেচনায় এই জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের সবচেয়ে দুর্ধর্ষ, ধরপাকড়, হামলার, রক্তপাত, এর ভিতরে গলির ভিতর দিয়ে গিয়ে বাচ্চারা বিভিন্ন
দেয়ালের মধ্যে যে গ্রাফিতি এঁকেছে ওই সময়ে এবং কারফিউ পরবর্তী সময়ে যখন এই ছাত্র জনতার আন্দোলন আরও অনেক বেশি বিস্তৃত হয়, আরও অনেক বেশি আসলে হত্যা হয়, রক্তপাত হয়, তখন কিন্তু আমরা দেখতে পাই যে পুলিশি হামলার বিরুদ্ধে গ্রাফিতি আসলে হচ্ছে এবং একটা সিস্টেমকে আসলে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, একটা গণতন্ত্র আসলে মুক্তি পাক। এবং আমরা প্রথম দেখতে পাই ফ্যাসিবাদ, স্বৈরাচারীর ব্যবস্থার পতন চাই, খুনি হাসিনা স্ট্যান্সিল হচ্ছে, আমরা কামরুল হাসানের এই জানোয়ারদের হত্যা করতে হবে, সেটার আদলে কিন্তু আমরা দেখতে পাই যে তুই খুনি, ছাত্র খুনি, এইরকম স্ট্যান্সিলও চলে আসছে। সেই শিশু মৃত্যু এবং হেলিকপ্টার থেকে যখন গুলি করা হলো, এই যে নির্বিচারে হত্যা, এই হত্যার একটা বড় ইম্প্যাক্ট আমরা দেখতে পেলাম আর কি। প্রধানত 5টি বিষয়কে আসলে দেখতে পাই। একটি বিষয় হচ্ছে যে আপনার একটা কর্তৃত্ববাদী ফেসিবাদী ব্যবস্থাকে যে প্রশ্ন করা হয়েছে সেটা নিয়ে প্রচুর গ্রাফিতি আছে। আরেক রকমের গ্রাফিতি আছে, সেটা হচ্ছে আমরা রাষ্ট্র সংস্কার চাই, আমরা রূপান্তর চাই, বিনির্মাণ চাই। আরেক ধরনের গ্রাফিতি আছে, সেটা হচ্ছে এই ছাত্র জনতা যেভাবেই আন্দোলনে যুক্ত ছিলেন সেই স্মৃতি থেকে গ্রাফিতি। যখন মীর মুগ্ধ মারা গিয়েছে তখন আমরা দেখেছি যে পানি লাগবে পানি, ও এই গ্রাফিতি একটা মানে আমরা অনেক কিছুকে বলি না যে সিগনেচার গ্রাফিতি। শহীদ আবু সাঈদের যে বুক চিতিয়ে দাঁড়ানোর গ্রাফিতি, কল্পনা চাকমা কোথায়, পাহাড়ে কবে মুক্তি মিলবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী আমরা সবাই বাংলাদেশ। আরেকটা হচ্ছে যে আন্দোলনে জেনজি প্রজন্ম বলি বা নতুন প্রজন্ম বলি, তাদের ভাষায় বেশ কিছু জায়গাতে গ্রাফিতি দেখতে পেয়েছি, যেখানে রাজনৈতিক প্রবণতা বা মতাদর্শের বিষয়টাও আসছে, কিছু সংস্কার কিভাবে চাই আকাঙ্ক্ষাগুলাও এসেছে, কিছু আন্দোলনের দিনগুলার কথা এসেছে। আমরা নিশ্চয়ই দেখেছি যে আন্দোলনের দিনপঞ্জিটা কিন্তু একদমই জুলাই থেকে শুরু করে ৩৬শে জুলাইয়ের যে আন্দোলনের দিনপঞ্জি সেটিও গ্রাফিতিতে এসেছে, মানে একটা আন্দোলনের যদি ক্যালেন্ডার হিসেবে আসলে বলা হয় ওইভাবে এসেছে। একটা ধর্মীয় প্রীতি কিংবা ধর্মীয় ভীতি এই রকমের সহিংসতা বা শঙ্কার বাইরে গিয়ে যে গ্রাফিতিটি খুব সিগনেচার গ্রাফিতি হয়েছে সেটি হচ্ছে মাওলানা ভাসানীর একটি উক্তি যে ধর্ম আর দেশ এক করতে যাইও না, তাহলে ফুলের নাম কি দিবা, মানে ফাতেমা চূড়া। সেই গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। অনেক বয়ান বিভিন্ন জায়গায় মুছে দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে কল্পনা চাকমা কিংবা সেনা শাসন নিয়ে প্রশ্ন তুলে যে গ্রাফিতি করা হয়েছে সেগুলো মুছে দেওয়া হয়েছে। গ্রাফিতি আঁকার জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে, ধরপাকড়, অনুমতি নিতে হচ্ছে, এই বিষয়গুলো আসলে আছে। দুনিয়ায় দুর্দান্ত গ্রাফিতি যেটা জন আন্দোলনকে প্রভাবিত করেছে, মানুষকে প্রণোদিত করেছে, কিন্তু আমরা জানি না আসলে এই গ্রাফিতি কে তৈরি করেছে। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের গ্রাফিতি আমরা বাংলাদেশের অধিকাংশরাই দেখা সম্ভবই হয়নি, কারণ গণমাধ্যম ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, বা আন্দোলনকারীদের পক্ষে যিনি গ্রাফিতি আছেন লড়াকু, মানে তিনি হইতেছে যে একটা গেরিলা কায়দায়, তার পক্ষে তো এই গ্রাফিতির ছবি তুলে রাখা সম্ভব নয়। আমরা যতটুকু দেখেছি বা কিছু কিছু এখনও আছে যে ভাষায় তারা লিখেছেন, সেই ভাষাটা আসলে আমাদের জানা বোঝাটা জরুরি। মানে জানা বোঝা এই কারণেই জরুরি কারণ এই ভাষায় অধিকাংশ মানুষ কমিউনিকেট করেছেন। তাহলে যে গ্রাফিতিতে, যে স্লোগানে আওয়াজ ওঠা বা কথা যে গানের মাধ্যমে অধিকাংশ মানুষ কমিউনিকেট করতে পারে, এই ভাষা তো আমাদের জানা বোঝা হওয়াটা জরুরি এবং এই ভাষা নিয়ে আরও প্রচুর কাজ হওয়াটা জরুরি, কারণ এই ভাষায় এই প্রজন্ম জেগে উঠেছে, বার্তা দিয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু ফেসবুকে আপনি যদি লক্ষ্য করেন, এটার সাথে যুক্ত হলো কিন্তু কলকাতার ছেলেপেলেরা। এবং আবু সাঈদের যে প্রথম যে স্কেচটা কলকাতা থেকে একজন শিল্পী করে পাঠালেন এবং ওইটাই প্রথমে কিন্তু ভাইরাল হলো, কেন ভাইরাল হওয়াটা এখন খুব জরুরি ছিল, যেই কারণে আমরা খুব দ্রুত দেখলাম যে ব্ল্যাক আউট, এবং ব্ল্যাক আউটের পরে আবার দেয়ালি আমাদের মূল অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ালো। প্রথম দিকে অনেক আগে থেকে দেখেছি দেবাশিস ফেসবুকে ইনস্টাগ্রামে কিন্তু বহু আগে থেকেই সে একটার পর একটা ছবি দিয়ে আসছিল প্রতিবাদের কথা। দেবাশিসের ছবিগুলোকে আমি বলবো গ্রাফিতি, কারণ যে ছবিগুলো এখানে সামাজিক প্রতিবাদের ভাষা হিসেবে যে ছবিগুলো এসছে সেগুলোকেও আমি বলবো
এগুলো আধুনিক গ্রাফিতি। যদি আমরা বলি ভার্চুয়াল দেয়াল এবং বাস্তব দেয়াল, এইটার একটা কথোপকথন ছিল, এইটার একটা বাদানুবাদ আমরা দেখতে পাই এই আন্দোলনের মধ্যে দিয়ে। ডিজিটাল ওয়াল আর বাস্তবের ওয়াল, এই সম্পর্কটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে কিভাবে আবু সাঈদ প্রথমে আসলে ডিজিটাল ওয়ালে হাজির হলো, ফেসবুকে হাজির হলো, ইনস্টাগ্রামে হাজির হলো, এবং সেইটা আসলে দেয়ালে চলে গেল। দেবাশিস বলে যিনি আসলে এখন শান্তিনিকেতনে বোধহয় লেখাপড়া করছেন আমি যতদূর জানি, উনি অনেক আগে থেকেই নানান রকম রাজনৈতিক পোস্টার, যেগুলো আসলে ৭১-এর পোস্টারগুলোর কথা আমাদেরকে মনে করিয়ে দেয়, তো সেই পোস্টার কিন্তু উনি বানিয়ে যাচ্ছেন। হ্যাঁ, বাক স্বাধীনতার পক্ষে, জনতার পক্ষে যেসব আন্দোলন, সেই আন্দোলনের ভাষা দেওয়ার জন্য উনি খুবই তৎপর ছিলেন। আর এই যে 15 তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু হলো, এই হত্যাকাণ্ডের পরপর উনি একের পর এক কিন্তু পোস্টার এঁকেছেন, এবং এই পোস্টারগুলো আমরা দেখেছি কলকাতায়ও অনেকে হাতে নিয়ে আমাদের পক্ষে আসলে রাস্তায় নেমেছে। হাতের মুঠিতে দেখা গেল এত সুন্দর করে লাল দিয়ে হাতের মুঠি এঁকে ওর মধ্যে গণতন্ত্র লেখা, ওর মধ্যে আজাদি লেখা, নানান রকম ভাষাও কিন্তু আসছে, যেটা ভারতের সাথে আমাদের একটা মিল তৈরি করছে। যেমন ইনকিলাব জিন্দাবাদ কিন্তু কলকাতায় বলা হতো, কমিউনিস্টরা বলতো, কিন্তু আমরা কখনো বলতাম না। আমাদের কাছে মনে হতো যে আচ্ছা ইনকিলাব বললে বোধহয় এটা আরবি ফার্সির দিকে চলে গেল, হ্যাঁ এটা বলা যাবে না, উর্দুর দিকে চলে গেল, বিশেষ করে এটা আরবি ফার্সি না। তো এই যে উর্দুর দিকে চলে গেল, এইটা বাদ দিয়েও ইনকিলাব জিন্দাবাদ এখন অনেকে বলছে। 5ই আগস্টের আগের যে গ্রাফিতিগুলো ছিল, সেই গ্রাফিতিগুলো যেগুলোকে আমরা বলছি গেরিলা গ্রাফিতি, সেই গেরিলা গ্রাফিতিকে আসলে মুছে দেয়া হয়েছে। অধিকাংশই ছিল পার্সোনাল গ্রাফিতি, মানে এক ব্যক্তি গিয়ে আসলে আঁকছেন, হয়তোবা স্প্রে দিয়ে আঁকছেন, কারণ খুব দ্রুততম সময়ে গুলির ভিতরে, বারুদের বোমার ভিতরে, হামলার ভিতরে এটা আঁকতে হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে সামাজিকভাবে গ্রাফিতি তৈরি হচ্ছে। স্কুলের ছোট বাচ্চারা আসছে, প্রচুর মেয়েরা গ্রাফিতি এঁকেছে, প্রচুর। তখন সেই গ্রাফিতি আঁকাতে কিন্তু আমরা বহু রঙের ব্যবহার দেখেছি। আগে আমরা শুধু কালো বা লাল এই দুইটি রঙের ব্যবহার দেখেছি। বিশেষত যখন সরকার শোক দিবস ঘোষণা করেছিল, ছাত্র জনতা প্রত্যাখ্যান করে হচ্ছে যে সব কিছুকে লাল করেছিল, তখনও দেয়ালে লাল রং আসলে আমরা দেখেছি। আর দেয়াল চিত্রের ভবিষ্যৎ যদি ধরি, দেয়াল চিত্র এমন একটা বিশাল জায়গা যেখানে অনেক কিছু করার আছে আসলে, যেটা আমরা এতদিন যেভাবে দেখেছি আর এখন যা দেখব, আমার মনে হয় এটার একটা বিরাট পার্থক্য থাকবে। এখনো আমাদের বাংলাদেশে বহু দেয়াল আসলে ফাঁকা আছে। নতুন প্রজন্ম, সেটা জেনজি প্রজন্ম হোক, নতুন প্রজন্ম, ছাত্র জনতা, তাদের কাছে আসলে আমরা প্রত্যাশা করি তারা তাদের গ্রাফিতি আঁকা থামাবে না। বাংলাদেশের মানুষের ভেতরে এই যে বিভিন্ন গ্রাম কি শহরে, পাহাড় কি সমতলে, মানুষের মধ্যে যে প্রচুর আসলে আহাজারি আছে, যন্ত্রণা আছে, তার নানাভাবে আসলে সে মত প্রকাশ করতে চায়, সেইগুলো এই প্রজন্ম জানবে, মানুষের কাছে যাবে। এই মানুষের মানে যন্ত্রণাগুলো, আহাজারিগুলো, না বলা কথাগুলো তার গ্রাফিতিতে আরও বেশি উঠে আসবে, যেই গ্রাফিতির ভেতর দিয়ে রাষ্ট্র তার সংস্কারের জন্য, রূপান্তরের জন্য প্রতিদিন আসলে প্রস্তুতি নেবে, প্রতিদিন আসলে সংস্কার করবে, এটি আমরা মনে করি।